আচ্ছা, আমার কথা তো শুনতে পাচ্ছ আর স্ক্রিন দেখতে পাচ্ছ? জি স্যার, দেখতে পাচ্ছি। আমরা লাস্ট ক্লাসে এই যে এখানে এসে আর কি থামছিলাম, যে পাওয়ার এন্ড টর্ক ইন ইন্ডাকশন মোটর। দ্যাট মিন্স হচ্ছে ইন্ডাকশন মোটরে কি পরিমাণ টর্ক ইনডিউস হচ্ছে সেটার একটা ম্যাথমেটিক্যাল এক্সপ্রেশন আমরা দেখছি। ঠিক আছে, যে এখানে আমরা দেখছি যে এটা হচ্ছে মেইনলি তোমার ওই এয়ার গ্যাপ যে পাওয়ার সেটার উপরে ডিপেন্ডেন্ট। আর ওই এয়ার গ্যাপ পাওয়ার থেকে তোমার রোটর কপার লস বাদ দেওয়ার পরে তুমি যেটা পাবা সেটা হচ্ছে তোমার লোড সাইড, দ্যাট মিন্স হচ্ছে শ্যাফটে। ঠিক আছে, সেটা আলাদা বলছিলাম যে ইনডিউস টর্ক একটা, আর হচ্ছে তোমার লোড টর্ক হচ্ছে আরেকটা। ঠিক আছে, দুইটা সমান না, একটু মাঝখানে ভেরিয়েশন থাকবে। আচ্ছা, নেক্সট আমরা যে টপিকটা আজকে শুরু করব, যে টপিক দিয়ে, সেটা হচ্ছে আমরা চাচ্ছি যে রোটর কপার লস আর হচ্ছে এই রোটর কপার লসটাকে কোনোভাবে আলাদাভাবে ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখানো যায় কিনা। দ্যাট মিন্স হচ্ছে আমরা রোটর কপার লসটাকে আলাদা করতে পারি কিনা। এখানে দেখো একটা কথা প্রথমে বলছে যে পার্ট অফ দ্য পাওয়ার কামিং অ্যাক্রস দ্য এয়ার গ্যাপ ইন অ্যান ইন্ডাকশন মোটর ইজ কনজিউমড ইন দ্য রোটর কপার লসেস এন্ড পার্ট অফ ইট ইজ কনভার্টেড টু মেকানিক্যাল পাওয়ার টু ড্রাইভ দ্য মোটর শ্যাফট। তার মানে হচ্ছে তোমার ওই যে আগের ক্লাসে যদি মনে থাকে যেটা বলছিলাম যে এয়ার গ্যাপ পাওয়ারের একটা পোর্শন তোমার রোটর কপার লসকে সাপ্লাই দিবে, আরেকটা পোর্শন দিয়ে আমরা হচ্ছে এই মোটরের যে শ্যাফট আছে এই শ্যাফটটাকে ঘোরাবো। দ্যাট মিন্স হচ্ছে ইলেকট্রিক্যাল পাওয়ারটাকে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট করবো। সো এই দুইটা দুইটা আলাদা আলাদা পোর্শন কিন্তু আছে। সো তোমার এই যে রোটর কপার লস, যেটা যখন আমরা রোটর কপার লস হিসাব করব তখন কিন্তু আমরা শুধু R2 দিয়ে হিসাব করব, কারণ হচ্ছে এই R2টা হচ্ছে তোমার ওই রোটরের যে কপার, সেই কপারের রেজিস্ট্যান্স। তো সেটা দিয়ে কিন্তু আমরা হিসাব করব। আর এয়ার গ্যাপ পাওয়ারের কথা যখন বলবো, যে আমরা এয়ার গ্যাপ পাওয়ারটা যখন তোমার ওই যে মেকানিক্যাল পাওয়ারে কনভার্ট হওয়ার জন্য যেখানে ড্রপ হবে সেই ড্রপটা হবে হচ্ছে তোমার R2/S। ঠিক আছে, সো দুইটা কিন্তু সেম টার্ম না। সো 2 নম্বর পয়েন্টে যেটা বলছে, ইট ইজ পসিবল টু সেপারেট দ্য টু ইউজেস অফ দ্য এয়ার গ্যাপ পাওয়ার এন্ড টু ইন্ডিকেট দেম সেপারেটলি অন দ্য মোটর ইকুইভ্যালেন্ট সার্কিট। দ্যাট মিন্স হচ্ছে দুইটাকে আলাদা সেপারেট করে মোটর ইকুইভ্যালেন্ট সার্কিটে দেখানো যায়। যেমন ধরো তোমার একটু আগে আমরা যে কথাটা বলতেছিলাম তার কন্টিনিউশন হিসেবে এটা, যে এই যে এয়ার গ্যাপ পাওয়ারটা কোথায় কনজিউম হবে, ওই যে যেটা বললাম যে এয়ার গ্যাপ পাওয়ারটা কনজিউম হবে R2/S, সেটা কিন্তু আমরা এই ইকুয়েশন থেকে বুঝতে পারতেছি। ঠিক আছে, আর হচ্ছে তোমার রোটর কপার লসটা সেইটা কোথায় কনজিউম হবে, সেটা হচ্ছে শুধুমাত্র R2 তে। আচ্ছা, তাহলে এই যে এয়ার গ্যাপ পাওয়ার আর রোটর কপার লসের যে পাওয়ার, এইটার ডিফারেন্সই তো আমার কনভার্টেড পাওয়ার, তাই না? তো আমরা কি এইভাবে বলতে পারি না যে আমাদের কনভার্টেড যে রেজিস্ট্যান্স, মানে কনভার্টেড যেহেতু পাওয়ার, সো এই দুইটা ইকুয়েশন থেকে দ্যাট মিন্স হচ্ছে P কনভার্টেড ইজ ইকুয়াল টু P এয়ার গ্যাপ মাইনাস P রোটর পাওয়ার লস। আর দিয়ে করছে নাকি, কি দিয়ে রিপ্রেজেন্ট করছে এটা? রোটর, সরি, রোটর কপার লস, রোটর কপার লস, এই যে। সো তুমি যখন এখানে সব ইকুয়েশন বসাবা এবং সবকিছু ক্যালকুলেট করবা, তখন দেখবে যে তোমার এই যে এই ধরনের একটা ইকুয়েশন আসবে। ঠিক আছে, এটা হচ্ছে তোমার কনভার্টেড রেজিস্ট্যান্স। দ্যাট মিন্স হচ্ছে তোমার কনভার্টেড পাওয়ার যেখানে তোমার ড্রপ হবে সেখানে, সেইটার ভ্যালু। ঠিক আছে, সো আমি যদি এখন ইকুইভ্যালেন্ট সার্কিটে এটাকে যদি এখন ইনকর্পোরেট করতে চাই, তাহলে যে R2 দিয়ে আমি স্পেসিফিক্যালি বলতে পারবো যে এইটা হচ্ছে আমার রোটর কপার লস, আর হচ্ছে তোমার এই কনভার্টেড পাওয়ার, দ্যাট মিন্স হচ্ছে এইখানে যে পাওয়ারটা ড্রপ হবে এটাই হচ্ছে তোমার ওই যে ইলেকট্রিক্যাল টু মেকানিক্যাল কনভার্সন। ঠিক আছে, সো মাঝখানে কিন্তু অনেকগুলা ভ্যারিয়েশন আছে। সো এই হচ্ছে তোমার ওই যে রোটর কপার লসটাকে, মানে তোমার নরমাল যে ইকুইভ্যালেন্স সার্কিট তার সাথে এটা তুমি কম্পেয়ার করলে দেখবা যে এখানে আলাদাভাবে আমরা এটাকে দেখাইছি আর কি। রোটর কপার লসটাকে মোট কথা আলাদা করছি। তোমার নরমাল ইকুইভ্যালেন্স সার্কিট যদি তুমি দেখো, এইখানে কিন্তু তোমার এই যে এই টার্মটার মধ্যে কিন্তু দুইটা জিনিস আছে, মানে রোটর কপার লসও আছে আর হচ্ছে তোমার ওই এয়ার গ্যাপ পাওয়ার আছে। সো এই এইখান থেকে আমি রোটর কপার লসটাকে আলাদা করছি ইকুইভ্যালেন্স সার্কিটে দেখানোর জন্য। এই যে, ঠিক আছে, সো এই হচ্ছে তোমার এই এই একদম স্টার্টিং টপিক আর কি। তো বইয়ে আরো অনেক কথাবার্তা বলা আছে, আমি যদি কোনো কিছু মিস করি তাহলে বই থেকে সেটা গ্যাপটা ফিল আপ করব। নেক্সট আমরা যে প্রবলেমটাতে যাব, এক্সাম্পল 7.3, দেখি এখানে কি বলছে যে এ 460 ভোল্ট 25 হর্স পাওয়ার 60 হার্জ 4 পোল Y connected induction motor following impedances
দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে ইকুইভ্যালেন্ট সার্কিটের যে প্যারামিটার গুলো আছে সেগুলো সব এখানে বলে দিছে। R1 X1 R2 X2 XM মানে হচ্ছে তোমার যে ম্যাগনেটাইজিং যে সার্কিট যেটা আছে সেইটার রিঅ্যাক্ট্যান্স। টোটাল রোটেশনাল লসেস মানে রোটেশনালের জন্য যে লস হবে সেটা দেওয়া আছে and are assumed to be constant এবং এটা কনস্ট্যান্ট বলা আছে। কোর লস ইজ লাম্পড ইন উইথ দ্য রোটেশনাল লসেস। দ্যাট মিন্স হচ্ছে এখানে আলাদাভাবে কোনো কোর লস নাই। খুব ভালোভাবে খেয়াল করবে, এখানে কিন্তু আলাদা কোনো কোর লস নাই। সো সেটা সবকিছু এই যে একসাথে বলা আছে। আচ্ছা, স্লিপ বলা আছে 2.2% at the rated voltage and rated frequency. Find the motors স্পিড বের করতে হবে, স্ট্যাটর কারেন্ট বের করতে হবে, পাওয়ার ফ্যাক্টর বের করতে হবে, কনভার্টেড পাওয়ার এন্ড আউটপুট পাওয়ার, দুইটা টর্ক বের করতে হবে, ইনডিউস টর্ক এন্ড লোড টর্ক, দেন হচ্ছে ফাইনালি এই এফিসিয়েন্সিটা বের করতে হবে। সো আগে আমরা একটু নিজেরা একটু ডিসকাস করি, তারপর আমরা সলিউশনে যাব। তো স্পিডটা কিভাবে বের করা যায়? মোটরের স্পিড দ্যাট মিন্স হচ্ছে তোমার এনএম। সো এনএম বের করতে হবে। সো এনএম এর কিন্তু ইকুয়েশন তুমি জানো। তো ওই ইকুয়েশন বসায়া সেই ইকুয়েশনে যে যে তোমার টার্ম আছে সেগুলো তো ইনপুট দিবা, আর যেটা নাই সেটা তুমি আবার ক্যালকুলেট করবা। সম্ভবত তোমার সিনক্রোনাস স্পিডটা ক্যালকুলেট করতে হবে, ঠিক আছে, এই এনএম বের করার জন্য। স্ট্যাটর কারেন্টটা কি? তোমরা যদি এই ইকুইভ্যালেন্ট সার্কিটটা দেখো, এই যে I1 এটা হচ্ছে তোমার স্ট্যাটর কারেন্ট, ঠিক আছে। সো এই স্ট্যাটর কারেন্টটাকে বের করার জন্য তোমাদের কিন্তু কয়েকটা জিনিস জানতে হবে। সেটা হচ্ছে যে এই যে ইনপুট ভোল্টেজের কি অবস্থা, আর হচ্ছে তোমার কি বলে টোটাল ইম্পিডেন্স। এই সার্কিটটা টোটাল ইম্পিডেন্স কিন্তু তোমার বের করতে হবে। তারপরে তুমি এই যে ইনপুট ভোল্টেজ ডিভাইডেড বাই টোটাল ইম্পিডেন্স করলে সেটা তুমি বের করতে পারবে। সো এটা কিন্তু একটা লং একটা ক্যালকুলেশন। পাওয়ার ফ্যাক্টর আমরা নরমালি আমরা বের করতে পারবো। সো এটা খুব একটা কঠিন কাজ হবে না। আর কনভার্টেড পাওয়ার, আউটপুট পাওয়ার, এগুলার তো ইকুয়েশন দেওয়াই আছে, ঠিক আছে। সো এই যে দেখো তোমার এই যে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট অফ এন ইন্ডাকশন মোটর এটা বলা আছে। এখানে আমরা ইন্ডাকশন মোটরের যে ইকুইভ্যালেন্ট সার্কিট সেটা ইউজ করব। সো এখানে যে রোটর কপার লস যে আলাদাভাবে আছে এই সার্কিটটা আমাদের ইউজ করার প্রয়োজন নেই। আমি বোঝার জন্য তোমাদেরকে বলছি যে এই ইনপুট কারেন্টটা কি। আচ্ছা, আর হচ্ছে তোমাদের এই পাওয়ার ফ্লো ডায়াগ্রামটা মাথায় রাখতে হবে যে কোথায় কোথায় কোন লসটা হচ্ছে আর কোথায় কোথায় কোন লসটা মানে মানে বাদ দিতে হবে। যেহেতু এখানে রোটেশনাল লসের মধ্যে কোর লস আছে, তো আমাদের হিসাব নিকাশও ওইভাবে করতে হবে। ইনপুট পাওয়ারের ইকুয়েশন এখানে বলা আছে, আর হচ্ছে তোমার লোড টর্কের ইকুয়েশন এখানে দেওয়া আছে, ঠিক আছে, ইনডিউস টর্কের ইকুয়েশনও দেওয়া আছে। সো আমাদের এই কনভার্টেড পাওয়ারটা জানতে হবে, আর এখানে তোমার পি আউটপুটটা আমাদের জানতে হবে। সো নরমালি শুরুতে তোমার ওই যে এনএম বের করার জন্য এনসিটা আমাদের বের করে নিতে হবে। এই ইকুয়েশন অনুযায়ী আমাদের এখানে জাস্ট ভ্যালুগুলো বসাইলে কত পোল বলা আছে, ফ্রিকোয়েন্সি কত, আর হচ্ছে এই এগুলো পড়লে তোমার এই যে এখান থেকে তুমি নরমাল স্পিডটা বের করে দিতে হবে। সো নরমাল স্পিড তোমার বের হয়ে গেলে এখান থেকে তুমি যে রোটরের মেকানিক্যাল শ্যাফটের যে স্পিড সেটা তুমি এই ইকুয়েশনে বসায় বের করতে পারবে। আর ওই অ্যাঙ্গুলার ভেলোসিটিতে যদি বের করতে চাও তাহলে এই ইকুয়েশনগুলো তুমি ইউজ করতে পারবে। তো এটা খুবই স্ট্রেট ফরওয়ার্ড, খুবই সিম্পল। নেক্সট আমরা যেটা বলছি যে আমাদের যে ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা ছিল I1 বের করতে হলে আমাদের ইনপুট ইম্পিডেন্স লাগবে, টোটাল ইম্পিডেন্সটা আমাদের দেখতে হবে, ঠিক আছে। সো এই ইনপুট ইম্পিডেন্স বের করা মোটামুটি একটা কঠিন কাজ। সো এটা আমাদের দেখতে হবে। এক মিনিট, আমার একটা ফোন আসছে।
সরি, একটু সরি, ই হয়ে গেছিল আর কি। সো যেটা বলতেছিলাম, আমার কথা শুনতে পাচ্ছ তো? জি স্যার, শুনতে পাচ্ছি। আরো তো কমে গেল একজন, 17 জন ছিল, দুইজন নাই হয়ে গেল, ঘুমাই গেছে মনে হয়। আচ্ছা সমস্যা নেই, ঘুমাইলে সমস্যা নেই, যেইটা করে তোমরা আনন্দ পাও। আচ্ছা, যে এখানে যেটা বলতেছিলাম যে তোমার এই সেইভাবে আলাদা আলাদা ভাবে ক্যালকুলেট করতে হবে সবগুলো। তো তোমার আগে ইম্পিডেন্স বের করতে হবে। সো ইম্পিডেন্স বের করতে হইলে আমরা এই যে এইটুককে আগে আলাদা ক্যালকুলেট করব। এটাকে আমি নাম দিলাম ধরো Z2। সো এই হচ্ছে সেই Z2, ঠিক আছে? তো এখানে তুমি R2 এর ভ্যালু, স্লিপ, X2 এর ভ্যালু বসায়ে তুমি এই যে Z2 টা ক্যালকুলেট করে ফেলো। আচ্ছা, এরপর হচ্ছে তোমার ওই এইখানে দেখো, খুব খেয়াল করো, এইখানে কিন্তু তোমাদের ওই যে রোটর কপার লসটা কিন্তু রোটেশনাল লসের মধ্যে ঢুকে গেছে। সো এইখানে কিন্তু এইটার কোনো ইফেক্ট থাকবে না, ঠিক আছে? সো তুমি দেখবা যে তোমার সার্কিটে কিন্তু এটার কোনো হিসাব নিকাশ নেই। তো এই যে তুমি Z2 যেটা পাইলা, এটার সাথে হচ্ছে এখন তোমার এই যে এইটা প্যারালাল কম্বিনেশন করতে হবে, ঠিক আছে? সো এইখানে তোমার এই যে সেটারে আমি নাম দিলাম হচ্ছে ZF। সো আমি এই যে প্যারালাল কম্বিনেশন করতেছি যে 1/JXM 1/Z2, তারপরে হচ্ছে উল্টায় দিলাম। তো এখানে প্যারালাল কম্বিনেশন করে আমি এই যে এটা পাইলাম, এটা হচ্ছে আমার ZF। তাহলে আমি কতটুকু পাইলাম? এতটুকু আমার হয়ে গেছে, ঠিক আছে? এইটুকু হচ্ছে আমার হয়ে গেছে। তাহলে এইটুক যদি হয়ে যায়, এখন হচ্ছে এই যেটা যেটা আসলো ফাইনাল যে ZF টা আসলো, এই যে এইটুক কিন্তু তোমার ZF, এই ZF এর সাথে এখন হচ্ছে তোমার কি করতে হবে? এই দুইটা যোগ করতে হবে। সো তোমার ফাইনাল হচ্ছে তুমি যে ZF টা পাইলা, এই যে ZF টা পাইলা, এটার সাথে হচ্ছে তোমার এই যে Z স্ট্যাটর, মানে বুঝাইছি স্ট্যাটরের ইম্পিডেন্স। সো এখানে স্ট্যাটরের ইম্পিডেন্স হচ্ছে R1, আর হচ্ছে তোমার এই যে JX1, ঠিক আছে? এইভাবে হচ্ছে তোমার টোটাল ইম্পিডেন্সটা তুমি বের করে ফেলবে। সো টোটাল ইম্পিডেন্স যদি জেনে যাও, তাহলে এই যে V5 ডিভাইডেড বাই Z টোটাল। তো এখানে তুমি আবার এই যে V5 টা কিভাবে 266 ভোল্ট, এটাকে কোথায় পাইলাম সেটা দেখি। V5 266 ভোল্ট কোথায় দেখি, কে বলতে পারে? V5 এর ভ্যালু কেন 266 ভোল্ট হলো? পারবা কেউ? দেখি, বুদ্ধি করে বলো তো। স্যার, এটা √3 দিয়ে ডিভাইড করা হয়েছে। ভেরি গুড। এইটা হচ্ছে যে ওয়াই কানেক্টেড ইন্ডাকশন মোটর বলা আছে, এবং আমরা কিন্তু ইকুইভ্যালেন্ট সার্কিট কনসিডার করছি কি সিঙ্গেল ফেজ। সো সিঙ্গেল ফেজ যদি তুমি নাও, এই যে তোমার এই যে 460 কে তুমি √3 দিয়ে ভাগ করলে তুমি দেখবা যে তোমার ওই যে 266 এটা আসবে, ঠিক আছে? তো এইখানে তুমি সবকিছু বসায় এই হচ্ছে তোমার I1 টা তুমি বের করে ফেলো। আর তাহলে পাওয়ার ফ্যাক্টর কি হবে? এই যে তোমার যে অ্যাঙ্গেল যেটা, এই অ্যাঙ্গেল যেটা, সেটা হয়ে যাবে তোমার পাওয়ার ফ্যাক্টর অ্যাঙ্গেল, ঠিক আছে? সো এই হচ্ছে তোমার পাওয়ার ফ্যাক্টর আমরা বের করে ফেললাম। ইনপুট পাওয়ারের ইকুয়েশন তো আমরা অলরেডি জানি। সো এখানে হচ্ছে এই যে টার্মিনাল ভোল্টেজ যেটা, লাইন কারেন্ট, পাওয়ার ফ্যাক্টর সবকিছুতে গুণ করলে ইনপুট পাওয়ার বের করলাম। স্ট্যাটর কপার লস আমরা বের করতে পারবো, এয়ার গ্যাপ পাওয়ারও আমরা বের করতে পারবো। এগুলো খুবই স্ট্রেট ফরওয়ার্ড, ঠিক আছে? সো এইখান থেকে আমরা এই যে কনভার্টেড পাওয়ার যে ইকুয়েশন আছে সেখানে বসায় কনভার্টেড পাওয়ার বের করে ফেলবো। তারপর হচ্ছে আমরা আউটপুট পাওয়ার বের করবো। আর তোমার তাহলে আমাদের দরকার ছিল কি? এই দুইটা জিনিসই আমাদের দরকার ছিল। আর ইন দি টর্কের ইকুয়েশন তো আমরা অলরেডি জানা আছে। এই ইকুয়েশন অনুযায়ী এই একটা, আর হচ্ছে লোড টর্কের যে ইকুয়েশন, এই ইকুয়েশন অনুযায়ী ভ্যালু টেলু বসাইলে তুমি এটা পাবে। আর মোটরের এফিসিয়েন্সি তো জানোই, আউটপুট বাই ইনপুট। সো তোমার এখানে পি আউটপুট যেটা আসছে আর পি ইনপুট যেটা, এইটা রেশিও করে তারপরে 100% করলে তুমি এফিসিয়েন্সিটা পেয়ে যাবে। সো খুবই ইম্পর্টেন্ট একটা ম্যাথ, বিশেষ করে তোমার এই যে ইনডিউস টর্ক, লোড টর্ক, দেখো এই দুটো কিন্তু সমান আসে নাই, ঠিক আছে? সো তোমার যে তুমি যে থিওরি গুলো তুমি পড়বা, ওই থিওরি অনুযায়ী থিওরির সাথে মানে থিওরিটাকে আরো ভালোভাবে আয়ত্ত করার জন্য কিন্তু তোমার পাশাপাশি ম্যাথসও করতে হবে, ঠিক আছে? বেশি বেশি প্রচুর ম্যাথস করতে হবে, তাহলে তোমাদের থিওরিটা তাড়াতাড়ি করে ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, ইন্ডাকশন মোটরের টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স।
মানে আমরা চেষ্টা করব যে এই ইন্ডাকশন মোটরের টর্কের স্পিডের সাথে টর্কের ভেরিয়েশনটা কি সেইটা গ্রাফিক্যালি দেখানোর জন্য। তো সেই গ্রাফটা আনার জন্য আমাদের অনেক কিছু জানতে হবে, এবং তার আগে কিছু কোশ্চেন আছে যে কেন এটা ইম্পর্টেন্ট। তো এটা ইম্পর্টেন্ট কারণ হচ্ছে এই ক্যারেক্টারিস্টিক্স কার্ভ যদি আমি জানি তাহলে আমার অনেক কোশ্চেনের অ্যান্সার বের হবে। যেমন ধরো কি কি কোশ্চেনের আমি অ্যান্সার পাবো। হাউ ডাজ দ্য টর্ক অফ এন ইন্ডাকশন মোটর চেঞ্জ অ্যাজ দ্য লোড চেঞ্জেস। সো আমাদের কিন্তু সর্বপ্রথম মাথায় রাখতে হবে যে ইন্ডাকশন মোটরে মানে লোড চেঞ্জ হলে টর্কের কিভাবে মানে টর্কের চেঞ্জটা কিভাবে হয়, ভেরিয়েশনটা কি, সেইটা কিন্তু আমরা এই যে টর্কের স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ থেকে কিন্তু ইজিলি বের করতে পারবো, অথবা আমাদের অ্যাটলিস্ট ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে আমরা সেগুলো ব্যাখ্যা করতে পারবো। হাউ মাচ টর্ক ক্যান অ্যান ইন্ডাকশন মোটর সাপ্লাই অ্যাট স্টার্টিং কন্ডিশনস। সো এটাও জানা জরুরি যে স্টার্টিং কন্ডিশনে তোমার কতটুকু টর্ক আমরা জেনারেট করতে পারবো। আচ্ছা, হাউ মাচ ডাজ দ্য স্পিড অফ এন ইন্ডাকশন মোটর ড্রপ অ্যাজ ইটস শ্যাফট লোড ইনক্রিজেস। হাউ মাচ ডাজ দ্য স্পিড অফ এন ইন্ডাকশন মোটর ড্রপ অ্যাজ ইটস শ্যাফট লোড ইনক্রিজেস। এইটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। যে ধরো একটা ইন্ডাকশন মোটর ঘুরতেছে, হঠাৎ করে এখন তুমি লোড ইট করবা সেই ইন্ডাকশন মোটরটাতে, তাহলে তোমার কিন্তু ইনিশিয়াল অবস্থায় কিন্তু ওই লোডের উপরে বেস করে তোমার মোটরের স্পিড কিন্তু ড্রপ করবে। ঠিক আছে, সো কিভাবে ড্রপ করবে এবং সেই ক্ষেত্রে তোমার মানে কি কি বিষয়গুলো ঘটবে না ঘটবে সেগুলো কিন্তু আমরা আস্তে আস্তে আমাদের এই বেসিক গুলো ক্লিয়ার করতে হবে। সো একদম বেসিক যদি শুরু করি একদম ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে, তাহলে এখানে দেখো দুই ধরনের লোডের কথা বলা আছে। একটা হচ্ছে লাইট লোডের জন্য আর আরেকটা হচ্ছে হেভি লোডের জন্য। তো লাইট লোডের ক্ষেত্রে তোমার এই যে এই প্যারামিটার গুলা কিভাবে চেঞ্জ হয়, আর হেভি লোডের ক্ষেত্রে এই প্যারামিটার গুলা কিভাবে চেঞ্জ হয়, সেই জিনিসগুলো কিন্তু আমাদের জানতে হবে। ঠিক আছে, সর্বপ্রথম ধরো তাহলে আমরা লাইট লোডের কথা চিন্তা করি। যে আমাদের ধরো একটা ইন্ডাকশন মোটর ইনিশিয়ালি ঘুরতেছে। সো ধরো ইন্ডাকশন মোটর ঘুরতেছে, সো হঠাৎ করে এখন মানে লাইট লোড মানে কি, আসলে কোনো লোড নাই, ধরে নাও নো লোড কন্ডিশন। সো নো লোড কন্ডিশনের ক্ষেত্রে মানে একটা ইন্ডাকশন মোটর যখন নো লোড কন্ডিশনে থাকবে তখন তো সে ফ্রিলি মুভ করতে থাকবে। সো তার তো কোনো মানে কোনো সমস্যা নেই, সে তো নিয়ার সিনক্রোনাস স্পিডে মুভ করতে থাকবে। সো এনএম এর ভ্যালু যদি নিয়ার সিনক্রোনাস স্পিড হয় তাহলে সেই ক্ষেত্রে কিন্তু তুমি বলতে পারবা যে নো লোডের ক্ষেত্রে তোমার স্লিপটাও কিন্তু খুবই কম থাকবে। দ্যাট মিন্স হচ্ছে টেন্স টু জিরো। সো স্লিপটা কিন্তু তোমার তখন কমে যাবে। সো স্লিপ জিরো মানে কি, যে তোমার দুইটা স্পিড হচ্ছে পাশাপাশি আছে। সো স্লিপ জিরো মানে হচ্ছে তাদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড নাই। সো যেহেতু তাদের মধ্যে কোনো রিলেটিভ স্পিড নাই, তাহলে তোমার ওই যে স্ট্যাটরে যে তুমি সাপ্লাই দিছিলা বাইরে থেকে, যার কারণে তোমার রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয়েছিল, স্ট্যাটরের রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড, তাহলে সেই রোটেটিং ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু তোমার ওই কপার বারকে খুব বেশি কাট করবে না। আমি নো লোড কন্ডিশনের কথা কিন্তু বলতেছি, যেখানে তোমার স্লিপের ভ্যালু জিরো। আচ্ছা, সো কপার বারকে যদি কাট না করে তাহলে কপারের ভোল্টেজ ইনডিউস হবে কম, দ্যাট মিন্স হচ্ছে ইআর। সো এই কারেন্টও ইনডিউস হবে তাহলে কম, দ্যাট মিন্স হচ্ছে আইআর, তাই তো? সো এই কারেন্ট কিন্তু আবার এই যে বিআরটা তৈরি করবে। সো বিআর এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে কম হবে। ঠিক আছে, সো বিআর এর ভ্যালু কিন্তু এই ক্ষেত্রে কম হবে। তাহলে ঘটনা কি দাঁড়াবে, যে দেখো বিআর এর ভ্যালু কিন্তু এই যে ম্যাগনিটিউড দিয়ে বোঝানোর চেষ্টা করা হয়েছে, এই যে এতটুকু ডিসটেন্স এটাতে বোঝানোর চেষ্টা মানে বোঝানো হয়েছে যে বিআর এর ভ্যালু আসলে অনেক কম। সো এই বিআর কিন্তু এখানে আবার খেয়াল করো, এই যে বিএস টা কিন্তু আবার মোটামুটি বিআর এর তুলনায় কিন্তু অনেক বড়, বুঝছো? সো আলটিমেটলি কি তোমার তো কি করতে হবে, তোমার তো যে লস গুলো আছে, তারপর হচ্ছে তোমার এই বি নেটের ম্যাক্সিমাম সাপ্লাই তো তোমার বিএস থেকে আসবে। ঠিক আছে, আসতে হবে, দ্যাটস ওয়াই কিন্তু তোমার বিএস টা বড়। ঠিক আছে, বিএস এর ম্যাগনিটিউড কিন্তু বড় বিআর এর তুলনায়। ঠিক আছে, সো এই হচ্ছে তোমার ওভারঅল ডায়াগ্রাম। আরেকটি ইম্পর্টেন্ট ফ্যাক্ট এখানে আছে, সেটা হচ্ছে যে তুমি যদি খেয়াল করো তোমার ইআর আর আইআর তাদের মধ্যে কিন্তু ফেজ ডিফারেন্স খুবই কম। ঠিক আছে, তো ফেজ ডিফারেন্স কেন কম, কারণ হচ্ছে যে ওই যে স্লিপ যেহেতু কম, তাহলে রোটরের ফ্রিকোয়েন্সি সেইখানে কিন্তু ইফেক্ট করবে। সো ফ্রিকোয়েন্সি কিন্তু অনেক কম। সো ফ্রিকোয়েন্সি কম হলে কিন্তু তোমার রোটরের যে রিঅ্যাকটেন্স আমরা দেখছিলাম,
তো রিঅ্যাকট্যান্সের ভ্যালু কিন্তু তখন একদম জিরো হয়ে যাবে। যেহেতু রিঅ্যাকট্যান্স নাই, তো সেই ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ইআর আর আইআর তারা কিন্তু অলমোস্ট ইন ফেজে থাকবে, ঠিক আছে। আর যেহেতু রিঅ্যাকট্যান্সের ভ্যালু যদি বেশি হইতো, তাহলে তাদের মধ্যে একটা ফেজ শিফট থাকতো, ঠিক আছে। তো এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে। তো নরমালি তুমি যদি এখান থেকে আমরা টর্কের ইকুয়েশন মানে টর্কের হিসাব করি, ওই যে আগের মতোই বিআর আর বি নেট, এই যে বিআর আর বি নেট এদের মধ্যেকার যে অ্যাঙ্গেল, যেটাকে আমরা বলতেছি হচ্ছে টর্ক অ্যাঙ্গেল, দ্যাট মিন্স হচ্ছে ডেল্টা। সো এই ডেল্টা অনুযায়ী আমাদের ইকুয়েশন হবে। তো এখানে যদি আমি মানে দুইটা পয়েন্ট দিয়ে রাখছি, তো এখানে কিন্তু আরো অনেক কথাবার্তা বলা আছে, বই খুললেই দেখবা বিশাল বড় হিস্ট্রি বলা আছে। তো এটা কিন্তু খুবই বেসিক একটা জিনিস, এটা দেখতে হবে, ঠিক আছে, জানতে হবে। আচ্ছা, আমি একটু টর্কের ইটাতে যেতে চাচ্ছি। সো এই যে টর্কটা চেঞ্জ হবে যেভাবে, ঠিক আছে, বি আর বি নেট দুইটার ক্ষেত্রেই সেম, নো লোডের ক্ষেত্রেও আর হচ্ছে ফুল লোডের ক্ষেত্রে। আচ্ছা, একটু আগে তো দেখাইলাম নো লোডের কন্ডিশন, যে নো লোডের ক্ষেত্রে কি হচ্ছে না হচ্ছে সেটা আলোচনা করব। তাহলে এই ক্ষেত্রে এখন যদি ধরো লোডের যদি হয়, দ্যাট মিন্স হেভি লোড, একটা ইন্ডাকশন মোটর হেভি লোডে আছে, তাহলে বলো তো। ও হ্যাঁ, আরেকটা মজার ব্যাপার হচ্ছে যে এইখানে কিন্তু দেখো, খেয়াল করে দেখো, স্টার্টিং কন্ডিশনে নো লোডের ক্ষেত্রে স্টার্টিং কন্ডিশনে বিএস এর ভ্যালু কিন্তু বেশি, দ্যাট মিন্স হচ্ছে তোমার ইনপুট কারেন্টের ভ্যালু কিন্তু বেশি। তো নো লোড কন্ডিশনের ক্ষেত্রে শুধুমাত্র এই যে তোমার সিনক্রোনাস মেশিন, যতগুলো মেশিন দেখবে তার মধ্যে শুধুমাত্র ইন্ডাকশন মোটরই কিন্তু তোমার এই যে নো লোডেও, দ্যাট মিন্স হচ্ছে স্টার্টিং এ কিন্তু প্রচুর পরিমাণ কারেন্ট ড্র হয়। সো এইটাও কিন্তু তোমার আমাদের একটা কনসিডারেশন আনতে হবে, যে স্টার্টিং কারেন্ট যেহেতু বেশি, সো এইটাকে আবার আমরা দেখবো যে আমাদের কিছু স্টার্টিং সার্কিট থাকে, এডিশনাল কিছু সার্কিটরি থাকে ইন্ডাকশন মোটরের সাথে, এডিশনাল কিছু সার্কিটরি থাকে যেগুলো তোমার ওই স্টার্টিং কারেন্টের ভ্যালুটাকে কিভাবে কমানো যায়, মানে কারেন্ট বেশি হলে তো তোমার লস থাকবে, লসও বেশি হবে, তো সেগুলাকে অ্যাড্রেস করা হয়েছে। বাট এইখান থেকে আপাতত মানে এই ক্লাসে তোমরা আপাতত মাথায় নিয়ে নাও এটা, যেহেতু বিএস এর ভ্যালুটা বেশি, সো তোমার কিন্তু এই বিএসটা আবার আসতেছে কোথা থেকে, অ্যাকচুয়ালি তোমার ওই যে ইনপুট যে পাওয়ার, সেখান থেকেই কিন্তু আসতেছে, ঠিক আছে। সো সেটা মাথায় রাখতে হবে। তাহলে এখন যদি হেভি লোড হয়, দেখি এইটা কে বর্ণনা করতে পারে, কেউ কি পারবে? হেভি লোডের ক্ষেত্রে কি হবে? স্যার বিয়ারটা বেড়ে যাচ্ছে। একবারে বইলা দিলা তুমি, একদম গোল দিয়ে দিলা, মানে এই গোল পোস্ট থেকে ওই গোল পোস্টে কিক করে গোল দিয়ে দিছো। শুরু থেকে বলার চেষ্টা করো, এই যে আমি যেভাবে বললাম সেভাবে চেষ্টা করো। একটা ইন্ডাকশন মোটরের রোটরে যখন তুমি হেভি লোড লাগাবা, সর্বপ্রথম যেটা হবে সেটা হচ্ছে রোটর কিন্তু স্লো ডাউন হয়ে যাবে, ঠিক কিনা? ইনিশিয়ালি কিন্তু স্লো ডাউন হবে। চিন্তা করে দেখো, যে ধরো একটা রোটর ঘুরতেছে, কিন্তু তুমি ওই রোটরে ধরো বিশাল বড় একটা হেভি লোড লাগাইছো, তাহলে কি রোটরটা স্লো ডাউন হবে না? তাহলে রোটর যদি স্লো ডাউন হয়ে যায়, দ্যাট মিন্স হচ্ছে এই ক্ষেত্রে কিন্তু তোমার এনএম কিন্তু লেস দেন এন সিঙ্ক। সো তাদের মধ্যে কিন্তু এবার স্লিপটা কিন্তু আস্তে আস্তে বাড়বে, ঠিক আছে। এক্স্যাক্টলি 1 না হইলেও স্লিপ কিন্তু বেশি, আমি বলতে পারবো। সো স্লিপ বেশি হওয়া মানে কি, তাদের মধ্যে রিলেটিভ স্পিড আছে, যেহেতু রোটর স্লো ডাউন হয়ে গেছে তার মানে তাদের মধ্যে রিলেটিভ স্পিড আছে। তো যেহেতু রিলেটিভ স্পিড আছে, তার মানে হচ্ছে তুমি স্ট্যাটরে যে সাপ্লাইটা দিচ্ছ, স্ট্যাটরের সাপ্লাইটা যেটা দিচ্ছ রিলেটিভ স্পিডের কারণে, কিন্তু তার মানে এখন তোমার কারেন্টের ভ্যালু বেড়ে যাবে, ঠিক আছে। আগে যেটা ছিল এখন আরো বাড়বে। সো তোমার সেই সাপ্লাই অনুযায়ী তোমার স্ট্যাটরের ম্যাগনেটিক ফিল্ড, যেটা হচ্ছে তোমার রোটর বারকে কাট করবে এবার। তো এবার রোটর বারকে কাট করলে রোটরে তোমার ভোল্টেজ ইনডিউস হবে, সাথে সাথে রোটর কারেন্ট তৈরি হবে, এবং যেহেতু তোমার স্লিপ এখন গ্রেটার দেন 0, এখন কিন্তু তোমার রোটর ফ্রিকোয়েন্সির ভ্যালু আছে, ঠিক আছে। সো রোটর ফ্রিকোয়েন্সির ভ্যালু যেহেতু আছে, সো এখন কিন্তু তোমার রিঅ্যাকট্যান্স আছে। সো রিঅ্যাকট্যান্স আছে দেখেই তোমার এই যে ইআর আর আইআর এর মধ্যে এই যে একটা ফেজ ডিফারেন্স হয়েছে, দ্যাট মিন্স হচ্ছে থিটা। বুঝতে পারতেছো? তো এই থিটা কিন্তু তাদের এই থিটার অ্যাঙ্গেলটা কিন্তু তৈরি হয়ে গেছে। তো এই আইআরটা আবার কি করবে, বিআরটাকে আরো দূরে সরাই দিবে,
এই যে দেখো আইআরটা এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে বিআরটা, আইআরই তো তোমার বিআর তৈরি করতেছে তাই না, এবং তাদের মধ্যকার অ্যাঙ্গেল কত 90 ডিগ্রি। ঠিক আছে, সো আলটিমেটলি ফাইনালি কি দাঁড়াইলো, ফাইনালি যেটা দাঁড়াইলো সেটা হচ্ছে তোমার এই যে ডেল্টা। সো এখন কিন্তু তোমার টর্ক অ্যাঙ্গেল বেড়ে গেছে। ঠিক আছে, এই কন্ডিশনে কিন্তু টর্ক অ্যাঙ্গেল কিন্তু কম ছিল, কিন্তু এখন কিন্তু তোমার টর্ক অ্যাঙ্গেল বেশি। খেয়াল করে দেখো। সো টর্ক অ্যাঙ্গেল বেশি মানে কি, টর্ক অ্যাঙ্গেল বেশি হলে আর তাহলে ইকুয়েশনে যাই, তাহলে টর্ক অ্যাঙ্গেল যদি বেশি হয় তাহলে তোমার সাইন ডেল, তাহলে অ্যাঙ্গেল বড়, সাইন জিরোর মান 0, তার মানে কি এই অ্যাঙ্গেল যত বড় হবে সাইন ডেল এর মানও কিন্তু তত বাড়তে থাকবে। ঠিক আছে, সো সাইন ডেল এর এটা কিন্তু ডোমিনেটিং টার্ম হবে তখন। ঠিক আছে, ডোমিনেটিং টার্ম হবে না, মানে লোড যত বাড়াবা তত ডোমিনেটিং হবে। আমরা যখন গ্রাফ দেখবো তখন দেখবো, মানে তখন দেখবে আরো ভালোভাবে দেখতে পাবো। তো এইখানে কিন্তু দুইটা ট্রেড অফ আছে, একটা হচ্ছে তোমার মানে তোমার কি বলে এই যে বিআর আর বি নেট। সো এখানে কিন্তু বিআর এর ভ্যালু বড়, এই দেখো বিআর এর ভ্যালু কিন্তু বেশি। কারণ কি, কারণ হচ্ছে তুমি লোডেড করছো, তো এখন তোমার বিআরটা বা মানে রোটরে তোমার ম্যাগনেটিক ফিল্ড ইনডিউস হচ্ছে বেশি, সেই কারণে বিআর বড়। আর স্ট্যাটরটা তো তোমার ধরো আগে যেটা ছিল তার থেকে ধরো তোমার যেহেতু লোডেড করছো তার থেকে একটু বাড়ছে, তো স্ট্যাটরটা থেকে মেইন কথাটা হচ্ছে বিআরটা হচ্ছে সিগনিফিকেন্ট চেঞ্জ হয়েছে, বিআর এর ভ্যালু। ঠিক আছে, তাহলে এই যে বিআর আর বি নেট, তার মানে এই যে এই বিআর আর বি নেটের ক্রস প্রোডাক্টই হচ্ছে তোমার তোমার ইন্ডিউস টর্ক। ঠিক আছে, এবং এখানে তোমার এই যে ডেল যেটা, এই যেটা বললাম যে টর্ক অ্যাঙ্গেলের সাথে এবার আমরা একটা রিলেশন দেখবো যে আমার কি বিআর মানে কোনটা বড় কোনটা ছোট, কে কাকে ডমিনেট করবে। তো আমার প্রথম দিকে কি মানে যত তুমি লোডেড করবা ততই কিন্তু তোমার এই টর্ক অ্যাঙ্গেল বাড়তে থাকবে। চিন্তা করে দেখো, কারণ যত তুমি লোডেড করবা তত তোমার এনএম এর ভ্যালু বেশি, তত তোমার এইটা এসটা আস্তে আস্তে 1 এর দিকে যেতে থাকবে। সো ফ্রিকোয়েন্সিও তত বেশি, রিঅ্যাকট্যান্সও তত বেশি। সো রিঅ্যাকট্যান্স বেশি হলে আইআর আর ইআর তাদের মধ্যে অ্যাঙ্গেল আরো বাড়বে। সো এই আইআরটা আবার বিআরটাকে আরো সরাই দিবে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে। সো এই টর্ক অ্যাঙ্গেলটা কিন্তু তখন আস্তে আস্তে আরো বাড়তে থাকবে। সো সাইন ডেল টার্মটা কিন্তু তখন ডোমিনেট করবে। ঠিক আছে, সো গ্রাফিক্যালি আমরা বুঝতে পারবো যে সাইন ডেল টার্মটা কেন ডোমিনেট করতেছে। ঠিক আছে, সো এই হচ্ছে মোটামুটি ওভারঅল জিনিসপত্র। আমি যদি কোনো কিছু মিস করে থাকি তাহলে বই থেকে সেটা ফিল আপ করে নিলাম, গ্যাপটা ফিল আপ করে নিলাম। সো একটা হচ্ছে তোমার নো লোড আর একটা হচ্ছে ফুল লোড। দ্যাট মিন্স হচ্ছে লোড যদি তুমি ইনক্রিজ করতে থাকো তাহলে ক্যারেক্টারিস্টিক্স কিরকম হচ্ছে ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে সেটা ব্যাখ্যা করার চেষ্টা করব। আচ্ছা, এখানে ওই যে লোড যদি বাড়াও তাহলে কি কি হচ্ছে এই কথাগুলো বলা আছে, আমি অলরেডি আলোচনা করছি, এখানে বরঞ্চ কম বলা আছে। এখানে আরো অনেক হিসাব নিকাশ আছে, ওই যে আইআর বাড়লে ওই যে অ্যাঙ্গেল ট্যাঙ্গেল এগুলো বইয়ে দেওয়া আছে। ঠিক আছে, সবকিছু তো লিখলে ধরো মাঝে মাঝে দেখতেও সুন্দর লাগে। সো এগুলি দেখে নেবো। তাহলে পুল আউট টর্কে কখন পৌঁছাবে একটা ইন্ডাকশন মোটর? তাহলে ওই যে একটু আগে যেটা বলছি যে পুল আউট টর্কে কখন পৌঁছাবে, মানে পুল আউট টর্কটা কি, যখন আর রোটরটা ঘুরতে পারবে না, একদম স্ট্যান্ড স্টিল অবস্থায় থাকবে। ঠিক আছে, সো তোমার ওই যে যেটা বলতেছিলাম যে যত তুমি লোডেড করবা, লোডেড করতে করতে কি হবে, সাইন ডেল টার্মটা কিন্তু আস্তে আস্তে তোমার বাড়তে থাকে। সো সাইন ডেল টার্ম ডিক্রিজেস, মানে ডিক্রিজেস কিভাবে ডিক্রিজেস, সাইন ডেল্টা মানে এখানে কি বলছে, দিস হ্যাপেন্স when the point is reached where as the load on the shaft is increased, মানে শ্যাফটে যখন আচ্ছা আচ্ছা আমি একটু আগে কি বলছি বলো তো একজন, স্যার লোড বাড়লে থিটাটা বাড়ে, ডেল্টাটা বাড়ে, তখন সাইন থিটার ভ্যালুটা বাড়ে। এটা বলছিলাম আগে তাই না? জি স্যার। আচ্ছা তাহলে স্যার এখানে এটাই তো দেখো, হওয়ার কথা, এখানেই সম্ভবত ভুল আছে। না এখানে ভেজাল আছে, দাঁড়াও আমি তোমাদের বলতেছি ভেজালটা কোথায়।
দাঁড়াও একটু চিন্তা করে নি। আচ্ছা দেখো, এই যে এইখানে ঘটনা যেটা হয়েছে, আমরা কিন্তু হিসাব করতেছি আমাদের এই মানে ডেল যেটা সেটা হচ্ছে লেস দেন 90 ডিগ্রি, এটা আমরা হিসাব করতেছিলাম। ঠিক আছে, এই কারণে আমরা পাচ্ছিলাম না। তুমি তুমি চিন্তা করে দেখো, তোমার কোয়াড্রেন্ট যদি মনে থাকে যে তোমার সাইন সাইন যদি 0 ডিগ্রি হয় তাহলে 0, 90 হইলে কি 90 ডিগ্রি মান হচ্ছে 1। তো এই আবার যখন 90 ডিগ্রি থেকে যখন বাড়তে থাকবে সাইনের অ্যাঙ্গেল, তত কিন্তু আবার এটা কি আস্তে আস্তে কিসে যেতে থাকবে, কমতে থাকবে না? দ্যাট মিন্স হচ্ছে আমি বলতে চাচ্ছি ধরো সাইন যদি 180 ডিগ্রি হয় কথার কথা, তাহলে সাইন 180 ডিগ্রির মানও কিন্তু 0। বুঝতে পারতেছো? তার মানে হচ্ছে সাইনের এই ডেলটা যদি গ্রেটার দেন 90 ডিগ্রি হয় তাহলে তখন কিন্তু সাইনের ভ্যালু কমতে থাকবে। দ্যাট মিন্স হচ্ছে এই যে সাইন ডেল এর ভ্যালু। দেখো তো চিন্তা করে আমি ঠিক বললাম কিনা, ভেরিফাই করো যে না স্যার আপনি ঠিক আছেন। জি স্যার। হ্যাঁ, মানে ডেল এর ভ্যালুটা যেহেতু 90 ডিগ্রি থেকে যদি বড় হয় তাহলে কিন্তু তোমার এই সাইন ডেল এর ভ্যালুটা কিন্তু কমতে থাকবে। তো ওই কথাটা এখানে বলছে। তাহলে এইখানে ডেল এর ভ্যালুটা বড় কিভাবে সেটা দেখি। তুমি খুব ভালোভাবে খেয়াল করো, এখানে ডেলটা কিন্তু অ্যাকচুয়ালি কি 90 ডিগ্রি প্লাস থিটা থিটা। থিটা আর হ্যাঁ। ঠিক আছে, তো এইখানে কিন্তু ডেল কিন্তু অলওয়েজ, ইভেন যখন নো লোড কন্ডিশন, নো লোড কন্ডিশনে তো তারা আমি কি বলছি যে তারা অলমোস্ট ইন ফেজে থাকবে। সো অলমোস্ট ইন ফেজে থাকলেও তখনও কিন্তু তোমার থিটা আর কিছু একটা আছে। সো ধরো আমি তখনও কিন্তু বলতে পারবো স্লাইটলি গ্রেটার দেন 90 ডিগ্রি, এই যে নো লোড কন্ডিশনের ক্ষেত্রে। ঠিক আছে, সো আমি এই পয়েন্টটা মিস করে গেছি। সো এখন আই হোপ এখন আর কোনো সমস্যা নেই। বাট এটার ক্ষেত্রে যখন হেভি লোড হবে, হেভি লোডের ক্ষেত্রে কিন্তু তোমার এই যে ডেল এর ভ্যালুটা কিন্তু তোমার এই যে গ্রেটার দেন 90 ডিগ্রি হচ্ছে। সো এইখানে কিন্তু দুইটা ইফেক্ট হচ্ছে, তাই কি কি ইফেক্ট খেয়াল করে দেখো। তার মানে হচ্ছে তোমার একটা হচ্ছে সাইন ডেল এর ভ্যালু ও চাচ্ছে কমানোর জন্য, মানে তোমার তো ধরো যখন লোডেড হচ্ছে তখন তো তোমার বিআর এর ভ্যালু বাড়তেছে, তার মানে ইনডিউস টর্কও বাড়ার কথা। কিন্তু আবার এই যে যেহেতু ডেলটা যেহেতু আবার তোমার গ্রেটার দেন 90 ডিগ্রি হয়ে যাচ্ছে, তো সাইন ডেল এর ভ্যালুটা কিন্তু আবার কমতেছে। তো এই দুইটার মধ্যে একটা ট্রেড অফ হবে আর তোমার এই বিআর এর সাথে সাইন ডেল এর একটা ট্রেড অফ। সো তোমার লোড যদি তুমি মানে খুব হেভি লোড না হয় তাহলে সেই ক্ষেত্রে এই টার্মটা ডোমিনেটিং থাকবে এবং ইনডিউস টর্ক খুব তাড়াতাড়ি ধরো টর্কটা ইনডিউস করে ফেলবে। আর যদি তোমার প্রচুর হেভি লোড হয় তাহলে এই টার্মটা মানে তখন ডেলের ভ্যালুটা অনেক বড় হয়ে যাবে, অনেক বড় হয়ে যাবে। সো সাইন ডেলের ভ্যালুটা অনেক কমে যাবে, তখন এই বিআর এর ইফেক্টটাকে সে আস্তে আস্তে মিনিমাইজ করার চেষ্টা করবে। ঠিক আছে, সো এটার কথাই বলছে যে পুল আউট টর্কটাতে তাহলে কখন পৌঁছাবে। সো পুল আউট টর্কে পৌঁছাবে যখন সাইন ডেলের ভ্যালু এতই ছোট যে বিআর এর ইফেক্টটা আর চোখে পড়তেছে না। সো তখন হইলো তোমার মোটরটা স্টপ হয়ে যাবে, দ্যাট মিন্স রোটর ঘুরবে না। সো আমরা কি পুল আউট টর্কটা কি চাই? সো পুল আউট টর্ক কিন্তু চাই না, কারণ আমরা চাই যে ইন্ডাকশন মোটরে আমরা যাই লোড দিই না কেন আমাদের মোটরটা যাতে স্মুথলি ঘুরে, এটাই হচ্ছে আমরা চাই। ঠিক আছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো। যে তোমার একটা ইন্ডাকশন মোটরে নো লোড কন্ডিশনে নিলে কি অবস্থা আর হচ্ছে হেভি লোডে নিলে কি অবস্থা, আমি এটা ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বোঝানোর চেষ্টা করছি। আচ্ছা ধরে নিচ্ছি তাহলে মোটামুটি ক্লিয়ার হয়েছে। আচ্ছা এখন হচ্ছে আমরা আস্তে আস্তে এই এতক্ষণ তো ফিজিক্যাল স্ট্যান্ড পয়েন্ট থেকে বললাম
এখন এটাকে আস্তে আস্তে আমরা এই গ্রাফিক্যালি রিপ্রেজেন্ট করার চেষ্টা করি। তো এখানে টোটাল কয়টা টার্ম আছে? অনেকগুলো টার্ম আছে, বিআর, বি নেট, সাইন ডেল, ঠিক আছে? এই প্রত্যেকটা টার্মকে আমরা আলাদা আলাদা ভাবে প্লট করব প্রথমে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি প্রথমে বিআর মানে হচ্ছে রোটরের ম্যাগনেটিক ফিল্ড, সেটা যদি স্পিডের সাথে প্লট করি, এই গ্রাফটা অলরেডি তোমরা দেখছো, ঠিক আছে? খেয়াল করে দেখো যে রোটর এএনএম এর ভ্যালু যখন তোমার এন সিঙ্ক, তখন কিন্তু তোমার কোনো রোটর কারেন্ট নেই। সো এই পজিশনটাতে কিন্তু তোমার স্লিপের ভ্যালু 0, সো লো স্লিপ, ঠিক আছে? আর এখানে কিন্তু স্লিপের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, এই যে এইখান থেকে এইদিকে স্লিপের ভ্যালু আস্তে আস্তে বাড়তেছে, ঠিক আছে? তো এই গ্রাফটা কিন্তু আমরা অলরেডি দেখছি যে একটা রোটর ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি আমরা সরি মোটরের স্পিড আর হচ্ছে রোটর ম্যাগনেটিক ফিল্ড অথবা রোটর কারেন্ট, এইটার গ্রাফ যদি আমরা দেখি তাহলে কিন্তু এরকম। আচ্ছা, বি নেট স্পিডের সাথে যদি বি নেটের গ্রাফ দেখি, সবসময় কিন্তু তোমার বি নেটটা ফিক্সডই থাকবে। দ্যাট মিন্স হচ্ছে তুমি নো লোড কন্ডিশনেও যাও, তোমার বি নেট ফিক্সড, তুমি হেভি লোড কন্ডিশনে গেলেও কিন্তু তোমার বি নেট ফিক্সড, ঠিক আছে? এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে। তো এখানে মেইনলি যেটা চেঞ্জ হবে সেটা হচ্ছে তোমার বিএস আর বিআর। বিএসটা চেঞ্জ করবে হচ্ছে তোমার বিআর কে, যে বিএস এর ভ্যালু বেশি, সো ইআর বেশি, আইআর বেশি, সো আইআর আবার বিআরটাকে প্রোটেক্ট করবে, ঠিক আছে? কিন্তু বি নেট কিন্তু সবসময় ফিক্সড। তো এই কারণে তোমার এই যে স্পিডের সাথে তোমার বি নেটটা দেখো, স্পিড যতবার বাড়ুক না কেন তোমার বি নেটটা ফিক্সড থাকবে। আচ্ছা, ফাইনালি আমরা এই যে সাইন ডেল যেটা, এই টার্মটাকে আমরা প্লট করার চেষ্টা করব। সো আমরা ওই যে ডেলের ভ্যালু যে থিটা আর প্লাস 90 ডিগ্রি, এটা কিন্তু অলরেডি বুঝে গেছি। সো এই সাইন ডেলটাকে কিন্তু চাইলে তুমি তাহলে cos থিটা দিয়েও প্রকাশ করতে পারো। সো এই cos থিটার এটা হচ্ছে আমরা বলতেছি রোটরের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? cos থিটাকে তাহলে আমরা বলতে পারবো রোটরের পাওয়ার ফ্যাক্টর, ঠিক আছে? সো এই পাওয়ার ফ্যাক্টরটাও তুমি চাইলে ক্যালকুলেট করতে পারো, ওই যে xr ডিভাইডেড বাই আর, মানে রোটর সার্কিট যেটা আছে সেই রোটর সার্কিট থেকে তুমি আলাদাভাবে এটা ক্যালকুলেট করতে পারো। এখানে xr এর ভ্যালু বসায়ও তুমি আরেকটা ইকুয়েশনও পাইতে পারো, ঠিক আছে? আচ্ছা, সো এটা যদি এখন তুমি প্লট করো, তোমার ওই যে খেয়াল করে দেখো স্পিড যখন মানে স্লিপ যখন অনেক হাই, কথার কথা এটা যদি 1 হয়, তাহলে স্লিপ হাই হলে কি মানে তাদের মধ্যে রিলেটিভ স্পিড অনেক বেশি, ওই যে মানে হেভি লোড হয়ে গেছে, মানে রিলেটিভ স্পিড যদি অনেক বেশি হয়, এই যে তার মানে কি তোমার বিএস এর ভ্যালু বেশি, ইআর এর ভ্যালু বেশি, আইআর এর ভ্যালু বেশি, বিআর এর ভ্যালু বেশি। সো এই আইআর আর ইআর তাদের মধ্যে এই অ্যাঙ্গেলটা কিন্তু আস্তে আস্তে বাড়তে থাকবে, দ্যাট মিন্স হচ্ছে থিটা। তো থিটা যত বাড়বে এই ডেলের ভ্যালু কিন্তু তত বাড়তে থাকবে। সো ডেলের ভ্যালু যদি বাড়তে থাকে, তার মানে কি তোমার ডেলের ভ্যালু বাড়া মানে কি তোমার কোথায় গেল, হ্যাঁ এই যে ডেলের ভ্যালু বাড়া মানে কি সাইন ডেলের ভ্যালু কমা। সো এখানে কিন্তু অ্যাকচুয়ালি তুমি এই যে এই পজিশন যদি তুমি চিন্তা করো আর এই পজিশন চিন্তা করো, তাহলে তোমার এইখানে দেখো আস্তে আস্তে যে এই দিকে কমতেছে, ঠিক আছে? সো এইখানে কমার কথা, সেটা কমতেছে, বুঝতে পারছো? আচ্ছা, এখন তাহলে যেহেতু তোমার ইকুয়েশনে কি আছে এই তিনটা টার্মের গুণফল, তার মানে আমরা এই তিনটা ইকুয়েশনকে সরি এই তিনটা গ্রাফকে এখন আমরা করব, গুণ করব, ঠিক আছে? এই তিনটা গ্রাফকে যদি আমরা গুণ করি, তাহলে তুমি এই যে ফাইনালি তুমি যে এরকম একটা গ্রাফ পাবে, ঠিক আছে? এই হচ্ছে তোমার রোটর মানে তোমার কি টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স, একদম বেসিক, যেটা এখানে তোমার এই যে একটু আগে আমরা কিভাবে আনলাম, এই যে এইভাবে আনলাম, আলাদা আলাদা করে ধরে তারপরে হচ্ছে, ঠিক আছে? আচ্ছা, এইখান থেকে এইটার অনেক হিসাব নিকাশ আছে, এখানে তোমার বিশাল বড় একটা টপিক আছে, ঠিক আছে? সো এই জিনিসগুলোও কিন্তু করতে হবে। তো আমার আর ধৈর্য কুলায় নাই দেখে আমি এটা ওই কপি করে এখানে জাস্ট দিছি, বাট এটা আপাতত দেখার দরকার নাই। আমরা এইখানে দেখবো মেইনলি যেটা হচ্ছে যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভকে তিনটা ভাগে ভাগ করা যায়, তিনটা রিজিয়নে ভাগ করা যায়। একটা রিজিয়ন হচ্ছে তোমার লো স্লিপ রিজিয়ন, লো স্লিপ রিজিয়ন, মিডিয়াম অথবা মডারেট স্লিপ রিজিয়ন, আর একটা হচ্ছে হাই স্লিপ রিজিয়ন।
এই হচ্ছে তোমার তিনটা রিজিয়ন। তাহলে লো স্লিপ রিজিয়ন হচ্ছে ধরো তোমার এই যে এই রিজিয়নটা, মডারেট স্লিপ রিজিয়ন, আর হচ্ছে এই যে হাই স্লিপ রিজিয়ন। ঠিক আছে, তো এইখানে কোথায় কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই কথাগুলাই এইখানে বলা আছে, যে লো স্লিপ রিজিয়নে কি অবস্থা, হাই স্লিপ রিজিয়নে কি অবস্থা। সো এই যে লো স্লিপ রিজিয়নের কথা যদি তুমি, মানে আমি আসলে ওই যে একটু আগে যেই যে কথাগুলো বলছি একদম মোটামুটি সেম কথাই এখানে বলা আছে। যেমন ধরো লো স্লিপ রিজিয়নে কি স্লিপ স্লিপ কম, মানে এইখানে কি স্লিপটা যেহেতু জিরো, তার মানে স্লিপ অলমোস্ট জিরো অথবা যেটাই ধরো না কেন তুমি, সো এইখানে কিন্তু তোমার রিলেটিভ স্পিড কম। সো রিলেটিভ স্পিড যেহেতু কম, তুমি যদি এখন এখানে যদি লোডেড করো তাহলে কিন্তু তোমার কি হবে, দ্যাট মিন্স হচ্ছে লোড যদি ইনক্রিজ করো মানে এই লো স্লিপ রিজিয়নে, তাহলে কিন্তু তোমার এই যে ইনডিউস টর্কটা কিন্তু এই যে অলমোস্ট লিনিয়ারলি চেঞ্জ হবে। ঠিক আছে, মানে লোডেড করা মানে কি আসলে, ধরো তুমি লো স্লিপ রিজিয়নে আছো, মানে এই পুরাটা রিজিয়নে হচ্ছে তোমার লো স্লিপ রিজিয়ন। সো এখানে লোডেড করা মানে কি, তুমি আসলে যে এনএম এর ভ্যালু বাড়াচ্ছ, সরি এনএম এর ভ্যালু কমতেছে, মানে লোড করছো, লোড দিছো, তার মানে কি স্পিড কমে গেছে। সো এই যে তার মানে হচ্ছে লোডেড যদি করো তাহলে কিন্তু তোমার এই যে দেখো এই চেঞ্জটা কিন্তু অলমোস্ট লিনিয়ার, এই কথাটাই এখানে বলা আছে যে যে তোমার রোটর পাওয়ার ফ্যাক্টর কিভাবে কিভাবে চেঞ্জ হচ্ছে, with the rotor current increases linearly split the entire normal steady state operating range of an, মানে এটা হচ্ছে তোমার স্টেডি স্টেট অপারেটিং রেঞ্জ, আমরা অনেক সময় বলি যে মেইনলি হচ্ছে এই রিজিয়নে কাজ হয়। ঠিক আছে, সেটার কথা বলছি। সো এইভাবে করে করে তোমার হচ্ছে লো স্লিপ রিজিয়ন। আর তোমার মডারেট স্লিপ রিজিয়নে কিন্তু তোমার তুমি যদি মডারেট স্লিপ রিজিয়নের কথা চিন্তা করো, তোমার পুল আউট টর্কটা এই রিজিয়নে থাকবে। আর হচ্ছে আরেকটা ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে এখন কিন্তু স্লিপের ভ্যালু আছে, সো এখন কিন্তু তোমার ফ্রিকোয়েন্সির ইফেক্ট আছে। সো ফ্রিকোয়েন্সির ইফেক্ট যেহেতু আছে, সো এখন কিন্তু তোমার ওই যে রিঅ্যাকটেন্সের ভ্যালুটা কিন্তু আছে। সো রিঅ্যাকটেন্সের ভ্যালু যেহেতু আছে, সো তাহলে তোমার কি ওই যে ইআর আর আইআর এর মধ্যকার যে অ্যাঙ্গেল, সেই অ্যাঙ্গেলটা কিন্তু এখন মানে আস্তে আস্তে বাড়বে। সো অ্যাঙ্গেল বাড়লে তোমার ওই যে ডেল এর ভ্যালু বাড়বে, সো সাইন থিটা আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে। সেই কারণে এটা কিন্তু এই যে এখানে আইসা কিন্তু মডারেট রিজন আস্তে আস্তে এই যে ডিক্রিজ করতে থাকতেছে। ঠিক আছে, তো এই কথাটা আর কি এখানে বলা আছে। আর হাই স্লিপ রিজনে তো মানে পুরাটাই ধরো এখানে আস্তে আস্তে ডিক্রিজ করছে, কারণ হাই স্লিপ রিজনে তোমার সবকিছুই হাই। বুঝতে পারতেছো? সো এই তিনটা রিজিয়নে ভাগ করা হয়েছে জাস্ট তোমাদেরকে একটা বেসিক আইডিয়া দেওয়ার জন্য। সো মডারেট স্লিপ রিজিয়নে যখন আবার তুমি এই যে লোড বাড়াইতে থাকবে তখন ওই যে স্পিড কমতে থাকবে, আর স্পিড কমতে থাকলে কি কি হবে না হবে, ওই যে স্লিপ বাড়বে, স্লিপ বাড়লে ফ্রিকোয়েন্সি বাড়বে, এইভাবে করে করে আস্তে আস্তে সবকিছু চেঞ্জ হবে। ঠিক আছে, এই কথাগুলো এই যে তোমার খুব মানে ভাগ ভাগ করে দেওয়া আছে বলে, সেকেন্ড রিজিয়ন কি, তারপরে হচ্ছে তোমার লো স্লিপ রিজিয়ন, থার্ড রিজিয়ন, হাই স্লিপ রিজিয়ন বলতেছি কেন, কারণ হচ্ছে এখানে হচ্ছে মেইনলি কোন টার্মটা ডমিনেটিং থাকবে, যে দেখো রোটর কারেন্ট ইজ কমপ্লিটলি ওভারশ্যাডোড বাই দ্য ডিক্রিজ ইন রোটর পাওয়ার ফ্যাক্টর। দ্যাট মিন্স হচ্ছে তোমার ওই যে বিআর আর সাইন থিটা, সরি সাইন ডেল্টা, এই দুইটার ইফেক্ট কম্পেয়ার করছে। ঠিক আছে, আর সাইন ডেল্টা থেকে তুমি আসলে কি পাইছো, রোটরের পাওয়ার ফ্যাক্টর পাইছো। ঠিক আছে, সো এইগুলা কম্পেয়ার করা হয়েছে। সো খুবই বেসিক, খুবই ইন্টারেস্টিং, একবার গল্পের মতো পড়বা দেখবে হয়ে যাবে। কোশ্চেন আছে কারো কোনো এখানে? আচ্ছা ধরে নিচ্ছি তার মানে তোমাদের কোনো কোশ্চেন নেই। আর এখানে তোমার মেইনলি বলা হয়েছে যে তোমার যে পুল আউট টর্কের ভ্যালুটা কতটুকু হইতে পারে। ঠিক আছে, আর হচ্ছে তোমার স্টার্টিং টর্কের ভ্যালু কতটুকু হইতে পারে, এটার একটা প্যারামিটার এখানে বলছে। নেক্সট আমরা যে জিনিসটা আলোচনা করব সেটা হচ্ছে ইন্ডাকশন, এই যে তোমার ইনডিউস টর্ক যেটা, এইটার ইকুয়েশনটা আমরা দেখার চেষ্টা করব। তো আমরা অলরেডি ইকুয়েশন জানি, কিন্তু আমরা একদম যে ইকুইভ্যালেন্ট সার্কিট থেকে যত প্যারামিটার আছে সেইগুলাকে বসায় স্লিপের সাথে একটা রিলেশন আমরা ডেভেলপ করার চেষ্টা করব। দ্যাট মিন্স হচ্ছে এস এর সাথে রিলেশন ডেভেলপ করার চেষ্টা করব। ঠিক আছে, সো এখানে কিন্তু তোমাদের এই ইনডিউস টর্কের ইকুয়েশন বের করতে হইলে তোমাদের কিন্তু এই যে দুইটা জিনিস মাথায় রাখতে হবে, একটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সার্কিট আর হচ্ছে পাওয়ার ফ্লো ডায়াগ্রাম।
ঠিক আছে, যেমন ধরো এখানে একটা কথা বলা হয়েছে, the air gap power is the power crossing the gap from the stator circuit to the rotor circuit. It is equal to the power absorbed in the resistor. So এক কথাটাই কিন্তু বারবার বলা হচ্ছে, এয়ার গ্যাপ পাওয়ারটা যখন তুমি দেখবা তখন এটা কিন্তু যে R2 বাই S এর অ্যাক্রসে যতটুকু পাওয়ার ড্রপ হচ্ছে। ঠিক আছে, সো এই পাওয়ারটা তাহলে তুমি কিভাবে বের করবে সেটা বলছে, যে এই পাওয়ারটা তুমি কিভাবে বের করবে। তাহলে এখানে কি আমি ই করছি, এই যে খেয়াল করে দেখো, মানে যেটা বলতেছে যে আমার ইনডিউস টর্কের ইকুয়েশনে কি ছিল, এই ইনডিউস টর্কের ইকুয়েশনে কিন্তু তোমার এই যে এয়ার গ্যাপ পাওয়ার ছিল, তাই না? সো এয়ার গ্যাপ পাওয়ার থেকে কিন্তু আমি ওই স্ট্যাটর কপার রোটর কপার লস বাদ দিয়ে কিন্তু এই যে আমার কনভার্টেড পাওয়ার। আচ্ছা, সো তুমি ধরে নাও তোমার এয়ার গ্যাপ পাওয়ারটা কিন্তু তোমার ডেভেলপ মানে অ্যাবজর্ব হবে কোথায়, এই R2 বাই S এ। এটা বারবার বলতেছিলাম আগে থেকে। সো এইখানে কি পরিমাণ পাওয়ার ড্রপ হচ্ছে সেটা আমরা বের করতে চাই। তাহলে এটা কিভাবে বের করবো দেখি, বুদ্ধি করে বলো তো দেখি। আই স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করে। না না, ওই যে তোমার আর স্কয়ার দিয়ে মাল্টিপ্লাই করবা। আই স্কয়ার পাওয়ার তো আই স্কয়ার আর, তাহলে আই স্কয়ার R2 বাই S। আচ্ছা, হ্যাঁ, এটা 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 একভাবে করা যায়। আচ্ছা, তাহলে এইখানে তোমাদের ওই যে পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট যেটা, সেটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, সো পার ফেজ ইকুইভ্যালেন্ট সার্কিট যদি তুমি মাথায় রাখো, তাহলে এখানে তুমি খেয়াল করে দেখো সিঙ্গেল ফেজের জন্য এয়ার গ্যাপ পাওয়ার, এই যে একটু আগে তুমি যেটা বললা I2 স্কয়ার R2 বাই S, এটা হচ্ছে সিঙ্গেল ফেজের জন্য। তাহলে 3 ফেজের জন্য টোটাল এয়ার গ্যাপ পাওয়ার 3 দিয়ে মাল্টিপ্লাই করব। হ্যাঁ, সো তুমি যদি সামহাউ এই I2 এর ভ্যালু বের করতে পারো, তাহলে কিন্তু তোমার ইন্ডিয়াস টর্ক বের হয়ে যাবে। সো এইখানে এই কথাটাই বলা আছে। ঠিক আছে, কারণ I2 জানলে তুমি পিজি জানবা, পিজি জানলে এখানে বসাই দিলে সেটা হয়ে যাবে। আচ্ছা, আমি খালি মানুষজন কমতেছে, আরো 2 জন বের হয়ে গেল। উদয় আছো নাকি ফুটবলার? উদয় কিন্তু আমার ক্লাস করে না, কেন ক্লাস করে না? আমি পড়াইতেছি কাদের তাইলে? অল্প কয়েকজন। আখি আছে, আজকে তো সাদবিন সুলতানাও নেই। তোমাদের কি অন্য ক্লাসের অ্যাটেন্ডেন্স নাই অন্যান্য ক্লাসগুলোতে? ফয়সাল স্যার নেন। কিভাবে নেই ফয়সাল স্যার অ্যাটেন্ডেন্স? আমরা হচ্ছে কমেন্ট করি, স্যার যে লিংকটা দেয় ওই লিংকটাতে। আপনি একদিন নিয়েছিলেন যেভাবে। আচ্ছা আচ্ছা, যে তাহলে ফয়সাল স্যারের ক্লাসে কি স্টুডেন্ট বেশি থাকে? না স্যার, এরকমই থাকে। আজকে ইভেন হাবিব স্যারের কমই ক্লাসে থাকে। ছিল। বুঝছি না, এটা তাহলে মানে এটা কেন হচ্ছে? কারণ আমার জানা মতে তোমাদের ক্লাসে যদি 70 জন স্টুডেন্ট থাকে, তাহলে 70 জন স্টুডেন্ট থাকলে তোমার ধরো পার্সোনাল প্রবলেম থাকতে পারে 10 থেকে 15 জন ম্যাক্সিমাম। কারণ শুরুর দিকে কিন্তু সেটাই তোমরা প্রুভ করছো, একদম শুরুর দিকে কিন্তু তোমরা নিজেরাই চিন্তা করে দেখো 40, 45, 50 জন কিন্তু ক্লাসে আসছো। ঠিক আছে, সো এখন কিন্তু আস্তে আস্তে কমে গেছে। আর আমি কিন্তু তোমাদের বলছিলাম যে ক্লাসগুলা কিন্তু এখন আমি আর কিন্তু রিভিউ ক্লাস পড়াচ্ছি। ঠিক আছে, সো এখন কিন্তু নতুন নতুন টপিক। সো এগুলা এগুলা যদি আমাকে যদি আবার যদি মানে ডিপার্টমেন্ট বলে বন্ধের পরে যে আবার পড়াও, আমি কিন্তু সেটা করবো। আমি কিন্তু স্পেসিফিক্যালি বলে দিব যে না, আমার সব ভিডিও করা আছে, আর ভিডিও দেখে শিখে নিই। ঠিক আছে, সো কেউ যদি আশায় থাকে যে আবার এই ক্লাসগুলো আবার রিভিউ নিবে স্যার, তাহলে সেটা কিন্তু আমি করব না। কারণ হচ্ছে যে রিভিউ নিতাম যদি তোমরা যদি সবাই উপস্থিত থাকতে, মানে ম্যাক্সিমাম যদি উপস্থিত থাকে। তুমি দেখো আমার লাস্ট 3টা ক্লাসের আমি তোমাদেরকে বারবার বলে দিছি যে এই জিনিসগুলা কিন্তু মজারও আছে, এবং তুমি যদি না জানো তাহলে মানে তোমার কাছে কিন্তু পরীক্ষা হলে নতুন নতুন লাগবে। আমি নতুন টপিক পড়াচ্ছি অনেক সবাইকে। কঠিনও লাগে বই পড়তে গেলে। জি স্যার। ঠিক আছে, সো এইগুলা কিন্তু পরে কিন্তু তোমরা করতে পারবে না, মানে মেকআপ করতে পারবে না। এখন আমাকে ধরো কেউ এসে বললো যে স্যার আমার রিভিউ ক্লাস নেই, আমি তাকে কেন রিভিউ ক্লাস নিব? কারণ সে তো আমার ক্লাসই ছিল না।
ঠিক না? তোমরা যদি আমার 50 জন 55 জন ক্লাস করতা, ক্লাস কইরা যদি আবার ধরো আমি সিলেবাস শেষ, হ্যাঁ স্যার আমরা পড়ছি, ওইরা আমাদের হচ্ছে এই যে এরকম কিছু প্রবলেম বের হয়েছে, স্যার এখন আমাদের রিভিউ ক্লাস নিতে হবে, সেটা আলাদা ইস্যু। যেখানে 14 জন 20 জন করে স্টুডেন্ট যদি থাকে, তাহলে আমি সেটা কিভাবে তাহলে কি করব? আর তোমাদের কিন্তু বলছিলই যে ডিপার্টমেন্ট থেকে কিন্তু বারবার স্টিল এখনো কিন্তু বলা হচ্ছে যে কারো যদি ফ্যামিলি অথবা পার্সোনাল কোনো ইস্যু থাকে, ডিভাইস রিলেটেড অথবা আর কোনো ইস্যু থাকে, সেগুলো তোমাদেরকে জানাইতে। এখন তোমরা যদি মনের মধ্যে যদি কয়েকজন রাইখা দাও যে আমার মানে আমার মোবাইল নাই কিন্তু আমি কাউকে বলবো না, তাহলে কিন্তু এটার সুযোগ কিন্তু অন্যান্যরা নিবে। কিভাবে নিবে? যে না আমরা তো বলছি স্টুডেন্টদেরকে, তো আমরা জানাইছি যে ওদের প্রবলেম থাকলে আমাদের জানাইতে। তো যারা যারা জানাইছে তারা কিন্তু হেল্প পাইছে, যে হ্যাঁ আমাদের কাছে 40 জনের মতো অ্যাপ্লাই করছিল, তা আমরা তো সবাইকে হেল্প করছি। ঠিক আছে, এই কারণে কিন্তু আমি মাঝে মাঝে তোমাদের উপরে একটু বিরক্ত হই, যে তোমাদের একটা সার্ভে দিল, তাকে বললো যে এটা একটু ঠিকঠাক মতো ফিল আপ করে দিও, তোমরা সেখানে তোমরা তোমাদের ওপিনিয়ন যে যার মতো যা খুশি তাই, মানে যেটা না সেটা হ্যাঁ বলছো, যেটা হ্যাঁ সেটা না বলছো, এরকম। ঠিক আছে, সো তোমরাও কিন্তু তোমাদের রেসপন্সিবিলিটি পালন করতেছো। যাই হোক, এটা পুরো আলাদা ডিসকাশন। যেটা বলতেছিলাম যে তুমি যদি আই টুর ভ্যালু যদি বের করতে পারো, তাহলে কিন্তু তুমি এখানে বসাই দিলে পিএজি পাবা। ঠিক আছে, আর পিএজি পাইলে তুমি কিন্তু এই যে ইকুয়েশন অনুযায়ী ইন্ডিয়াস টর্কের ইকুয়েশন পাবে। সো আমাদের যেটা করতে হবে সর্বপ্রথম, এই যে খেয়াল করে দেখো, এই যে দুইটা ক্রস চিহ্ন দেখছো, এই দুইটা ক্রস চিহ্নে আমরা থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করব। ঠিক আছে, সো আমরা চেষ্টা করব যে এই E1 এর ভ্যালুটা বের করে নিয়ে আসতে। সো কিভাবে থেভেনিন থিওরেম অ্যাপ্লাই করব? সো সর্বপ্রথম হচ্ছে আমি ভিটিএস বের করব, তারপর হচ্ছে আরটিএস বের করব। সো ভিটিএস যদি তুমি বের করতে চাও, এটা একদম স্ট্রেট ফরওয়ার্ড, যে তোমার এই যে পুরা টোটাল কারেন্টটা কত সেটা তুমি জানলে, এই ব্রাঞ্চের মধ্যে দিয়ে কতটুকু কারেন্ট যাচ্ছে সেটাই তোমার ভিটিএস। ঠিক আছে, সো টোটাল কারেন্ট তুমি কিভাবে বের করবা? R1 প্লাস এই যে এখানে দেখো R1 প্লাস এইটা প্লাস হচ্ছে তোমার এই যে JX, এটা হচ্ছে তোমার টোটাল ইম্পিডেন্স, তাহলে V5 ডিভাইডেড বাই টোটাল, দ্যাট মিন্স হচ্ছে V5 ডিভাইডেড বাই টোটাল, এটা হচ্ছে কারেন্ট। সো এই কারেন্ট দিয়ে আবার হচ্ছে তুমি মাল্টিপ্লাই করছো এই যে এটা, সো তুমি এই যে VTS টা পাইছো। ঠিক আছে, সো এটা ম্যাগনিটিউড যদি তুমি বের করো, যেহেতু এটা কমপ্লেক্স টার্ম, সো ম্যাগনিটিউড বের করলে তোমাদের একটা কমপ্লেক্স টার্ম থাকলে, এই যে ফেজরে কিন্তু পড়ছিলা যে এরকম যদি কোনো টার্ম থাকে, তাহলে কিন্তু তুমি কিন্তু যে এইভাবে কিন্তু তার ম্যাগনিটিউড বের করতে পারো। ঠিক আছে, দেখো এটা কিন্তু মাথায় আছে। সো দ্যাট মিন্স হচ্ছে 1 বাই নিচে হচ্ছে কমপ্লেক্স, সো 1 বাই নিচে হচ্ছে কমপ্লেক্স। সো এখান থেকে কিন্তু আর বের করতে হলে তোমার এই যে রুট দিয়ে হিসাব করতে হবে। সেখান থেকে ম্যাগনিটিউডটা বের করে ফেললাম। সো ম্যাগনিটিউডটা বের করে ফেললে তুমি তো ভিটিএস পেয়ে গেলা। আচ্ছা, নেক্সট হচ্ছে আমাদের আরটিএস বের করতে হবে। সো আরটিএস বের করতে হলে যেটা শর্ট করছি, সেইখানে যে ভোল্টেজ সোর্স ছিল সেটা শর্ট করছি। তো এটা তো আমরা আরটিএস বলবো না, যেহেতু এখানে আমাদের কমপ্লেক্স ভ্যারিয়েবল আছে, সো এটাকে আমরা বলবো কি জেডটিএইচ। সো এই যে আমরা জেডটিএস টা ক্যালকুলেট করলাম, জেডটিএস টা ক্যালকুলেট করলে তাহলে ফাইনালি তুমি কি পাইলা খেয়াল করে দেখো, তাহলে তোমার ইকুয়েশনটা কিসে কিসে রিডিউস হলো? এই হচ্ছে তোমার জেডটিএইচ প্লাস হচ্ছে ভিটিএইচ, একটু আগে যেটা বের করছি। ঠিক আছে, সো তোমার এই যে এটা হচ্ছে তোমার সি নাম্বারটা কি তাহলে? দ্য রেজাল্টিং সিম্পলিফাইড ইকুইভ্যালেন্স সার্কিট অফ এন ইন্ডাকশন। মানে আমরা কিন্তু আসলে করতেছি কি, যে কিসের ভ্যালু বের করার চেষ্টা করতেছি? I2 এর ভ্যালু বের করার চেষ্টা করতেছি। সো এখন কিন্তু আমাদের I2 এর ভ্যালু বের করা একদম ইজি হয়ে গেছে। সো এইখানে তোমাদের এই যে আরো কিছু কথাবার্তা বলা আছে। ম্যাগনেটাইজেশন রিঅ্যাকট্যান্স যেটা, সেটা হচ্ছে তোমার এটার থেকে অনেক 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 বড়, এবং এটার থেকে মানে অ্যাপ্রক্সিমেশন করছে অনেক অনেক বড়। তাহলে তোমার থেভেনিন ভোল্টেজটা তোমার যে এই ইকুয়েশনটা কিভাবে রিডিউস হবে সেটা দেখাইছে। তো এই আকারে রিডিউস হইলো, আর হচ্ছে মানে মোটামুটি কোয়াইট অ্যাকুরেট। ওকে, আর হচ্ছে এখানে তোমার জেডটিএস টা কিভাবে বের করছে, Z1 আর Zm, এই Z1 আর Zm ডিভাইডেড বাই Z1 প্লাস Zm। তাহলে এখানে Z1 আর Zm কি কি সেটা দেখি। এইখানে Z1 আর Zm কি কি? Z1 ধরছে কোনটা? স্যার R1 প্লাস X1 কে?
r1 প্লাস x1 কে z1। এটা তাই হবে, r1 প্লাস x1 কে ধরছে z1, আর হচ্ছে তোমার এই যে সিঙ্গেল যে টার্মটা আছে এটাকে মনে হয় ধরছে z অথবা z। ঠিক আছে, সো অ্যাকচুয়ালি তোমার এই দুইটার মাল্টিপ্লিকেশনেই হচ্ছে তোমার এই যে এইটা। দেখি কি বলছে, ফিগার 7.18b shows the input circuit with the input voltage source killed, the two impedance are in parallel and the Thevenin impedance। ও আচ্ছা হ্যাঁ, মানে ওই যে ক্যালকুলেশনটা দেখাইছে, Thevenin ইম্পিডেন্সটা বের করছে। এই যে তোমার ZTH RTH প্লাস ZTH এখানে বসায়, তারপরে যে আগের মতো অ্যাপ্রক্সিমেট করছে, হ্যাঁ অ্যাপ্রক্সিমেট করে তোমার এই যে এখানে তোমার RTH টাকে আর কি ছোট করে নিয়ে আসছে, আর XTH এটাকেও ছোট করে নিয়ে আসছে। ঠিক আছে, সো ফাইনালি মেইন কথাটা হচ্ছে তোমার I2 এর ইকুয়েশনটা কি। সো এখানে I2 এর ইকুয়েশনটা কি দেখি। সো I2 যদি তোমার বের করতে হয়, সো একটা হচ্ছে তোমার এইটার নাম দিতে হচ্ছে Z2, আর এইটুক হচ্ছে ZTH। তাহলে খুব সিম্পল, তুমি VTH কে কি করবা, এই টোটাল ইম্পিডেন্স দিয়ে ভাগ করে দিবা। দ্যাট মিন্স হচ্ছে তোমার ZTH প্লাস Z2। ঠিক আছে, এই কাজটাই মনে হয় করছে। এই যে VTH ডিভাইডেড বাই ZTH প্লাস Z2। সো এখানে VTH এর ভ্যালু ZTH প্লাস Z2, দ্যাট মিন্স হচ্ছে ZTH এর ভ্যালু এইখানে বসাইছে। ঠিক আছে, বসায়ে তারপর হচ্ছে এটা ম্যাগনিটিউড নিছে, যেহেতু নিচে কমপ্লেক্স টার্ম আছে ওই ইকুয়েশন অনুযায়ী ম্যাগনিটিউড নিলে তুমি এটা পাবে। আচ্ছা, সো এইটা আবার ওই যে এয়ার গ্যাপ পাওয়ারের মধ্যে বসাইছে, এয়ার গ্যাপ পাওয়ারের মধ্যে বসাইছে, আর হচ্ছে টোটাল ইন্ডিউসড টর্ক, এই হচ্ছে তোমার ফাইনাল ইকুয়েশন। তাহলে টোটাল ইন্ডিউসড টর্কটা এখানে খেয়াল করে দেখো, এখানে কিন্তু তোমার অনেক কিছুর উপরে ডিপেন্ডেন্ট, VTH এর উপরে ডিপেন্ডেন্ট। তাহলে এখানে VTH টা কি, একদম শুরু থেকে যদি আসো, আমার VTH টা আসলে কোথা থেকে আসছে, এই যে এখানে যদি VTH টা দেখি, VTH টা আসছে কোথা থেকে, সেটা কিন্তু V5 থেকে আসছে। সো তার মানে হচ্ছে ইনপুট ভোল্টেজ। সো ইনপুট ভোল্টেজের উপরে ডিপেন্ডেন্ট, এবং ইনপুট ভোল্টেজের উপরে শুধু ডিপেন্ডেন্ট না, স্কয়ারের টার্মের সাথে ডিপেন্ডেন্ট। ঠিক আছে, রোটর যে রেজিস্ট্যান্স আছে সেটার উপরে ডিপেন্ডেন্ট, স্লিপের উপরে ডিপেন্ডেন্ট, স্লিপ কম না বেশি সেটার উপর বেস করে কিন্তু তোমার ইন্ডিউসড টর্কের ভেরিয়েশন হবে। সো এখানে কিন্তু আসলে অনেক কিছু কনক্লুশন করা যায়। ঠিক আছে, সো এইগুলা বই থেকে খুব খুব ভালোভাবে দেখবা। আর হচ্ছে তোমার একদম ওই যে আমরা তোমার ইন্ডাকশন মোটরের যে টর্ক স্পিড ক্যারেক্টারিস্টিক্স কার্ভ দেখছি, সেইটা এখানে আর একটু ভালোভাবে আর কি দেখাইছে যে কোনটা কোনটা কি। সো এইদিকে যদি তোমার মেকানিক্যাল স্পিড হয়, তো আমরা অলরেডি দেখছি যে আমাদের এটা হচ্ছে আমাদের লো স্লিপ রিজিয়ন, আর এটা হচ্ছে হাই স্লিপ রিজিয়ন। ঠিক আছে, সো আমার গ্রাফটা কিন্তু কিরকম হবে, এই যে এখানে লিনিয়ার থাকবে, পুল আউট টর্কে পৌঁছাইলো, তারপর আস্তে আস্তে সেটা এই যে তোমার সাইন ডেল টার্মটা ডমিনেট করবে। সো সাইন ডেল টার্মটা ডমিনেট করলে এটা আস্তে আস্তে নেমে যাবে। ঠিক আছে, সেখানে খেয়াল করে দেখো ফুল লোড টর্ক কোনটা, আমার ফুল লোড পজিশন কিন্তু এইটা। ঠিক আছে, তো এটা কিন্তু 100%। আর হচ্ছে তোমার পুল আউট টর্ক, পুল আউট টর্ক আমি কি বলছিলাম, ওই যে ফুল লোডের তোমার কত 2 নাকি 3 টাইমস হবে। সো এখানে কিন্তু 4 টাইমস, দ্যাট মিন্স হচ্ছে 400%। আর সব থেকে ইম্পর্টেন্ট ব্যাপার হচ্ছে দেখো ফুল লোড টর্কের থেকে কিন্তু স্টার্টিং টর্ক বেশি। ঠিক আছে, এইটা কিন্তু সব থেকে ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কারণ ফুল লোড টর্কের থেকে স্টার্টিং টর্ক যদি বেশি না হয় তাহলে কিন্তু তোমার কি হবে বলো তো দেখি, ফুল লোড টর্কের থেকে কিন্তু স্টার্টিং টর্ক বেশি হইতে হবে, নাইলে যেটা হবে যে তোমার রোটর কিন্তু ঘুরবে না। ধরো এই গ্রাফটা যদি এটা নিচে চলে আসে, এই যে এরকম যদি হইতো, তার মানে কি নিচে চলে আসছে, তার মানে ফুল লোড টর্কের থেকে কিন্তু স্টার্টিং টর্কটা কমে গেছে। সো ইনিশিয়ালি যদি হেভি লোড পায় তাইলে কিন্তু তখন কিন্তু এই রোটরটা ঘুরতে পারবে না, দ্যাট মিন্স হচ্ছে সে ওই লোডটাকে সে করতে পারবে না, অ্যাডজাস্ট করতে পারবে না। বুঝতে পারছো? সো এটাও কিন্তু ইম্পর্টেন্ট পয়েন্ট। সো কিছু কমেন্টস এখানে বলছে, এই কমেন্টস গুলো আমি জাস্ট শুধু রিডিং করব, তাইলে আমাদের আজকে ক্লাস শেষ হয়ে যাবে। সেইখানে দেখো কি কি আমরা জিনিস দেখি, মানে রিডিং পড়া মানে হচ্ছে যে এই জিনিসগুলো অলরেডি আমরা ডিসকাস করছি।
যেমন ধরো the induced torque of the motor is 0 at synchronous speed. কিভাবে বুঝলাম? সিনক্রোনাস স্পিডে ইন্ডিউসড টর্ক 0 এর কথা বলছে। আসলে 0 আসে না, দেখো তো হিসাব করে। এই যে এখানে যে 0 হয়ে গেছে, দাঁড়া আরেকটু ই করি। এই যে এখানে সিনক্রোনাস স্পিডে, ঠিক আছে? সো এখানে কিন্তু তোমার ইন্ডিউসড টর্ক 0 আছে, আর সেটা তুমি মানে কার্ভ থেকে বুঝতে পারছো। The torque speed curve is nearly linear between no load and full load. তার মানে কোথায় no load and full load? তাহলে no load কোনটা আর full load কোনটা? no load মানে হচ্ছে তোমার এই যে যখন nm এর ভ্যালু তোমার goes to nsync এর value, এটা হচ্ছে no load কন্ডিশন। সো এই লোড থেকে যত তুমি আস্তে আস্তে লোড বাড়াবা, তো এইটা হচ্ছে তোমার ফুল লোড। তো সেই কথাটাই বলছে যে নো লোড থেকে ফুল লোড, এইখানে হচ্ছে তোমার কার্ভটা লিনিয়ার, সেটার কথা বলছে। In this range, the rotor resistance is much larger than the rotor reactance. That means হচ্ছে তোমার ওই যে rotor resistance বলতে R2 rotor reactance XR, এই যে এটা R2 is much greater than XR, সেটার কথা বলছে। So the rotor current and the rotor magnetic field and the induced torque increases linearly with increasing slip. তার মানে হচ্ছে তোমার এই রেঞ্জের মধ্যে তোমার ইন্ডিউসড টর্কটা লিনিয়ারলি চেঞ্জ হবে, স্লিপ যদি তোমার লিনিয়ার মানে স্লিপ চেঞ্জ হওয়ার সাথে সাথে, ঠিক আছে? এই কথাটা আর কি এখানে বলছে। 3 নম্বর পয়েন্ট, there is a maximum possible torque that cannot be exceeded. This torque, called the pull out torque or breakdown torque, is 2 to 3 times the rated full load torque of the motor. সেটা আমরা একটু আগে দেখছি, ঠিক আছে? আচ্ছা, the starting torque on the motor is slightly larger than its full load torque. So this motor will start carrying any load that it can supply at full power. মানে ওই যে একটু আগে যে কথাটা বললাম যে যে কোনো ধরনের লোডকেই যাতে সে সাপ্লাই দিতে পারে ফুল পাওয়ার। Notice that the torque on the motor for a given slip varies as the square of the applied voltage. এটা যে আমরা ইকুয়েশন থেকে দেখছি, এই applied ভোল্টেজের তোমার স্কয়ার। This fact is useful in one form of induction motor speed control. So এই আমরা কিন্তু চাইলে ওই যে ইনপুট ভোল্টেজ চেঞ্জ করে কিন্তু তোমার এই যে স্পিড কন্ট্রোল করতে পারি, ঠিক আছে? ইনপুট ভোল্টেজ যদি তুমি কমাও তাহলে কিন্তু তোমার ইনডিউসড টর্ক কিন্তু কমে যাবে। সো ইনডিউসড টর্ক কমে গেলে তাহলে মোটরটা কিন্তু আস্তে আস্তে ঘুরবে। If the rotor of the induction motor is driven faster than synchronous speed, then the direction of the induced torque in the machine reverses and the machine becomes generator, converting mechanical power to electrical power. খুবই 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 ইম্পর্টেন্ট, ঠিক আছে? কি বলছি এখানে যে তোমার মানে সিনক্রোনাস স্পিডের থেকেও যদি ফাস্টার ঘোরা শুরু করে, সিনক্রোনাস স্পিডের থেকেও যদি ফাস্টার ঘোরা শুরু করে, ঠিক আছে? তাহলে কিন্তু তার মানে কি সিনক্রোনাস স্পিডের ওভারকাম মানে স্পিডটাকে কিন্তু তার মানে ওভারকাম করে ফেলছে। তার মানে এখন কিন্তু রোটরটা কিন্তু কি করবে মানে তোমার মানে যেটা হচ্ছে যে রোটরের যে ম্যাগনেটিক ফিল্ড আর স্টেটরের যে ম্যাগনেটিক ফিল্ড, এখন কিন্তু রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা কিন্তু কন্ট্রোল করবে স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড। দ্যাট মিন্স হচ্ছে এই রোটরের ম্যাগনেটিক যেহেতু ফাস্টার ঘুরতেছে, তার মানে কি এই রোটরের ম্যাগনেটিক ফিল্ডটা স্টেটর বারকে কাট করবে, ঠিক আছে? স্টেটর বারকে কাট করলে স্টেটরের মধ্যে তখন তুমি এই আউটপুট পাবে, ঠিক আছে? সো এটা কিন্তু ইন্টারেস্টিং একটা ফ্যাক্ট। এই যে এখানে দেখাচ্ছে যে খেয়াল করে দাও, এই হচ্ছে তোমার মোটর রিজিয়ন আর এটা হচ্ছে জেনারেটর, যেখানে তোমার এনএম এর ভ্যালু যদি এন সিঙ্কের থেকে বেশি হয়, তার মানে এনএম এর ভ্যালু এন সিঙ্কের থেকে বেশি হইলে তখন আর ওই যে তোমার এন সিঙ্কটার কাজে লাগবে না। দ্যাট মিন্স হচ্ছে তুমি ইনপুটে যেটা দিচ্ছ সেইটা কিন্তু আর তোমার মানে স্টেটরে যে ইনপুটটা দিচ্ছ সেটা আর তুমি কাজে লাগাইতে পারতেছ না। রেদার দেন যেটা হবে যে রোটরটা যে ঘুরতেছে এবং রোটরের মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ড আসে সেইটা স্টেটর কভারকে কাট করবে। স্টেটর কভারকে যদি কাট করে তাহলে তুমি স্টেটরে আউটপুট ভোল্টেজ পাবে। তো এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট একটা পয়েন্ট। আচ্ছা এইখানে দেখো কি বলছে, ইফ দ্য মোটর ইজ টার্নিং ব্যাকওয়ার্ড, দ্যাট মিন্স হচ্ছে যে একটু আগে যে এটার সাথে 6 নম্বর পয়েন্টের সাথে একটা লিংক আছে। If the motor is turning backward relative to the direction of the magnetic fields, the induced torque in the machine will stop the machine very rapidly
and will try to rotate it in the other direction. Since reversing the direction of magnetic field rotation is simply a matter of switching any two stator phases, this fact can be used as a way to very rapidly stop an induction motor. কি বুঝলা বলো তো দেখি? আরেকবার পড়ো তাহলে। আচ্ছা, এখানে যেটা বলছে যে আমি কি নিজে নিজে বলতেছি কিনা আল্লাহ জানে, যাই হোক রেকর্ড তো হইতেছে, এটাই শান্তি। আচ্ছা, if the motor is turning backward relative to the direction of the magnetic fields, that means হচ্ছে তোমার ম্যাগনেটিক ফিল্ড যদি ধরো এই দিকে ঘুরে থাকে, তাহলে তোমার রোটরটা যদি তুমি ব্যাকওয়ার্ড দিকে টার্ন করতেছো, that means হচ্ছে অপোজিট ডিরেকশন, the induced torque in the machine will stop the machine very rapidly, that means হচ্ছে তোমার এই দুইটার কম্বিনেশনে যে ইনডিউসড টর্ক হবে সেইটা হচ্ছে তোমার অলমোস্ট তুমি জিরো পাবে, ঠিক আছে? সো এবং তোমার কি হবে, উইল ট্রাই টু রোটেট ইট ইন দা আদার ডিরেকশন। সো এই ইনডিউসড টর্কটা কি চাবে, জিরো হওয়ার পরে চাবে যে এটা অপোজিট ডিরেকশনে রোটেট করার জন্য। সো তোমার এখন এই যে রিভার্সিং দ্য ডিরেকশন অফ ম্যাগনেটিক ফিল্ড, এইটা আমরা কিভাবে করব? এটা কিন্তু আমরা ওই যে মানে এই যে আমার ম্যাগনেটিক ফিল্ডের যে রিভার্স ডিরেকশন, ধরো একটা রোটর ধরো এই ডিরেকশনে ঘুরতেছে, ঠিক আছে, এবং তোমার স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড ছিল এটা। এখন যদি তুমি দুইটা ফেজের কানেকশন চেঞ্জ করে দাও বাইরে থেকে, তাহলে কিন্তু তোমার এই যে ডিরেকশনটা সেটা কিন্তু তোমার চেঞ্জ হয়ে যাবে, সেটা কিন্তু এই ডিরেকশন হয়ে যাবে, ঠিক আছে? তো তখন রোটর দেখবে কি যে অপোজিট ডিরেকশনে আছে, রোটেটিং স্টেটরের ম্যাগনেটিক ফিল্ড, যে স্টেটরের যে রোটেটিং ম্যাগনেটিক ফিল্ড তার অপোজিট ডিরেকশনে রোটর ম্যাগনেটিক ফিল্ড আছে, সেটা সে দেখবে, তখন ইনডিউসড টর্কটা জিরো হয়ে যাবে, ঠিক আছে? আর সেই পজিশনটাকেই হচ্ছে তোমার মানে এই কনসেপ্টটাকে আমরা কাজে লাগায় আমরা চাইলে ইন্ডাকশন মোটরটাকে খুব তাড়াতাড়ি বন্ধ করে ফেলতে পারবো। আর এই যে দ্য অ্যাক্ট অফ সুইচিং টু ফেজেস ইন অর্ডার টু স্টপ দ্য মোটর, এই প্রসেসটাকে বলা হচ্ছে প্লাগিং, ঠিক আছে? সো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা কনসেপ্ট, আমি পরীক্ষা হলে দিতে পারি যে প্লাগিং কি। আচ্ছা, সো এই পর্যন্তই থাক, আমরা নেক্সট ক্লাসে আলোচনা করব হচ্ছে ওই যে ম্যাক্সিমাম পুল আউট টর্কের ইকুয়েশনটা কিভাবে বের করা যায়, ঠিক আছে? আরো কিছু পয়েন্ট যদি থাকে তাহলে সেগুলো আলোচনা করব। কারো কোনো কোশ্চেন থাকলে করতে পারো।